সেইভাবে তো আর হলো না যেভাবে হয় প্রত্যেকবার। তাহলে যেটা প্রথমে একদিন বলেছিলাম যে লিঙ্ক লিস্ট পড়াতে পড়াতে আমি প্যারালালি শর্টিং সার্চিং এর চ্যাপ্টারটাতেও ঢুকবো। তো সেই জায়গাতে যাচ্ছি আজকে। এখন তার আগে আমি লাস্ট দিন সিঙ্গলি লিনিয়ার লিঙ্ক লিস্ট পড়িয়েছি তোমাদের, এবং সেক্ষেত্রে প্রোগ্রামে দেখিয়েছি ইনসারশন পার্ট অব্দি সব কটাই, আর অ্যালগরিদমে ডিলিশন পার্টটাও দেখানো হয়েছে। তো আমি আশা করব যে তোমরা নিজেরা লিখতে পারবে, পুরো প্রোগ্রামটা কমপ্লিট করতে পারবে। যে পার্শিয়াল প্রোগ্রামটা আমি তোমাদের দিয়েছিলাম লিঙ্ক লিস্টে, ডিলিশন বাদ দিয়ে বাকিটা ছিল, তো ডিলিশন পার্টটা আশা করা যায় তোমরা ওখানে অ্যাড করতে পারবে। কি পারবে তো তোমরা? অ্যান্সার করা হয়ে গেছে। ভেরি গুড, ভেরি গুড। এবং নিজেরা লিখতে হবে, নিজেরা না লিখলে কিন্তু কনফিডেন্স বাড়বে না। এবং নিজেকে রান করতে হবে, সমস্ত রকম সিচুয়েশন দিয়ে রান করিয়ে চেক করতে হবে যে আমার প্রোগ্রামটা সব দিক দিয়ে ওকে আছে কি। তো আজকে আমি শর্টিংটা শুরু করছি। তো শর্টিং এ আমাদের হিউজ হিউজ নাম্বার অফ শর্টিং অ্যালগরিদমস দেওয়া আছে। তার মধ্যে আমার এই স্লাইডটা এখনো কমপ্লিট হয়নি সমস্তটা তৈরি। যদি পারি তৈরি করতে ভালো, না হলে ওই জায়গাগুলো আবার বই থেকে বা অন্য কারো স্লাইড থেকে দেখিয়ে দেবো। এই মুহূর্তে আমার যতটুকু কমপ্লিট আছে তাতে বাবল শর্ট, সিলেকশন শর্ট, কুইক শর্ট, ইনসারশন শর্ট, মার্জ শর্ট, মানে ভালো ভালো কিছু শর্টিং অ্যালগরিদম অলরেডি কমপ্লিটেড আছে। তো তো শর্টিংটা কি, এই এই স্লাইডটা তৈরি করার সময় এমন ভাবে তৈরি করেছিলাম যেন বইয়ের মতো করে পড়তে পারো। সেই জন্য অনেক বেশি টেক্সট আছে, যেটা জেনারেলি স্লাইড শোতে বেশি টেক্সট থাকা উচিত না, কিন্তু তোমরা যাতে বই মতো করে পড়তে পারো সেই জন্য এইভাবে লেখা আছে। তোমাদের এটা পড়তে হবে না, আমি বুঝিয়ে দিচ্ছি যে শর্টিং অ্যালগরিদম গুলো আমাদের কেন পড়তে হয়। প্রথম কথা হচ্ছে, একটা প্রবলেমের জন্য যে অনেকগুলো অ্যাপ্রোচ হতে পারে, একটা প্রবলেম সলভ করতে গেলে যে ডিফারেন্ট অ্যাপ্রোচে অ্যালগরিদম লেখা যেতে পারে সেইটার একটা ধারণা পাওয়া, এবং সেই অ্যালগরিদম গুলোকে কিভাবে কম্পেয়ার করতে হবে, অর্থাৎ তার ভালো মন্দ বিচার করা, সেইটার একটা এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য আমাদের এই শর্টিং চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে এর অ্যাপ্লিকেশন। মানে শর্টিং আমরা বিভিন্ন জায়গাতে আমাদের এরকম এর অ্যাপ্লিকেশন আছে। যেমন কোনোটার মধ্যে ধরো একটা ওয়াইড রেঞ্জ অফ ভ্যালুস আছে, তার মধ্যে কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম এক ঝলকে যদি খুঁজে পেতে হয়, এক। দুই হচ্ছে যদি আমরা শর্ট করে ফেলি তাহলে ডুপ্লিকেট গুলো পাশাপাশি চলে আসে, তাহলে ডুপ্লিকেট এন্ট্রি আছে কিনা সেটা বুঝতে সুবিধা হয়। আবার একটা স্পেসিফিক ভ্যালু ভি সেটা অ্যাপিয়ার করেছে কিনা, যদি রেঞ্জটা শর্টেড থাকে তাহলে তার মধ্যে সার্চিং টাইমটা কিন্তু খুব কম লাগে। অর্থাৎ শর্টেড অ্যারেতে আমরা বাইনারি সার্চ অ্যাপ্লাই করতে পারি, বাইনারি সার্চ অনেক কম টাইম নেয়। ফলে শর্টেড ভ্যালু হিসেবে যদি থাকে সেক্ষেত্রে, যেমন দেখো আমরা স্টুডেন্ট লিস্ট, লং স্টুডেন্ট লিস্ট জেনারেলি আমরা অ্যালফাবেটিক্যালি শর্ট করে থাকি। তাতে কি হয়, কোনো একটা স্টুডেন্টের নাম ধরে খুঁজতে আমাদের সুবিধা হয়। ধরো মার্কস এন্ট্রির সময় যদি নামগুলো হ্যাপাজার্ড হইতে থাকতো তাহলে কিন্তু আমাদের খুব মানে প্রথম থেকে শেষ অব্দি টিডিয়াস দিয়ে আমাদের খুঁজে খুঁজে বের করতে হতো যে কোথায় কৌশিক ঘোষ, কোথায় অনির্বাণ সরকার, কোথায় সায়ন জানা। কিন্তু যদি আমার অ্যালফাবেটিক্যালি শর্টেড থাকে তাহলে সায়ন জানা খুঁজতে গেলে আমি কিন্তু একেবারে সোজা চলে যাব যেখানে এস দিয়ে শুরু হয়েছে, এবং সেখানে এস দিয়ে তারপরে অক্ষর দিয়ে আবার শর্টেড আছে। ফলে সেইভাবে আমি কিন্তু আমার শর্টিং এর মানে সার্চিং এর স্পিডটা বাড়িয়ে ফেলতে পারি। তো এটা নিয়ে একটা শর্টও আছে যেটা তোকে বলে ডিকশনারি শর্ট বা র্যাডিক্স শর্ট। আর হচ্ছে অনেক সময় আমাদের মানে স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্লিকেশন বা ম্যাথমেটিক্যাল অ্যাপ্লিকেশনে তোমরা হয়তো সেট থিওরি বা ডিসক্রিট ম্যাথস এগুলো পড়ছো, ইউনিয়ন, ইন্টারসেকশন এগুলো বের করা, মানে টু সেটস অফ ভ্যালুর মধ্যে কোনগুলো কমন পড়ছে সেইগুলো আমরা অনেক সময় ইন্টারসেকশন করে বের করি। আবার ইউনিয়ন নিলে এ সেট অফ ভ্যালুস ধরো
এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি, আর একটা সেট অফ ভ্যালুস ধরো ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করছি, তাহলে তাদের ইউনিয়ন নিলে এক্স এবং ওয়াই তে যারা আছে তারা সবাই আসবে, কিন্তু ডুপ্লিকেট গুলো কিন্তু একবারই কনসিডার্ড হবে। তো এইগুলো যদি শর্টেড থাকে তাহলে ইউনিয়ন, ইন্টারসেকশন এই ধরনের অপারেশন গুলো করতে সুবিধা হয়। আবার একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমের এক্সাম্পল দিয়েছি লাস্টে আমি, যে ফাইন্ডিং এ টার্গেট পেয়ার। ধরো আমরা একটা সেট অফ ভ্যালুস, তার মধ্যে খুঁজতে চাইছি যে এরকম এক্স আর এরকম ওয়াই আছে কিনা, যে দুটোকে যোগ করলে একটা গিভেন জেড তৈরি হবে। অর্থাৎ তোমার রিকোয়ারমেন্ট হচ্ছে একটা জেড তৈরি করা, যে জেডটা হবে কি সাম এক্স আর ওয়াই এর যোগফলের সমান। এখন এক্স আর ওয়াইটা ওই সেট অফ ভ্যালুস এর মধ্যে আছে কিনা, এরকম এক্স ওয়াই কতগুলো আছে, যে এক্স ওয়াই গুলো যোগ করলে জেড কে তৈরি করা যায়। তো এই ধরনের অ্যান্সার গুলো দিতে গেলে আমরা এই যে মেম্বার ভ্যালুস এক্স ওয়াই, এই ভ্যালুগুলো যদি আমরা শর্টেড থাকে তবেই সেই অ্যালগরিদমটা কিন্তু অনেক ফাস্ট ওয়েতে কাজ করে। সো শর্টিং হেল্পস আস ইন নাম্বার অফ ওয়েজ। এখানে আমি কিছু শর্টিং অ্যালগরিদম এবং তাদের সব ধরনের কেসের টাইম কমপ্লেক্সিটিটা তুলে রেখেছি একটা জায়গায়। বেস্ট কেস গুলো সব ওমেগা দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, অ্যাভারেজ কেস থিটা দিয়ে, এবং মোস্ট কেস হচ্ছে বিগো নোটেশন দিয়ে। যে কারণে কিছুদিন আগে তোমাদের অ্যালগরিদম অ্যানালিসিসের যে স্লাইডটা ছিল সেটা আমি পড়িয়েছিলাম, বিগো নোটেশন, থিটা নোটেশন এবং ওমেগা নোটেশন। তো এগুলো প্রতিটাই আলাদাভাবে এক্সপ্লেন করার প্রয়োজন আছে। যখন আমরা অ্যালগরিদম গুলো ডিটেলসে জানবো তখনই রিলেট করতে পারবো যে কেন বাবল শর্টের অ্যাভারেজ কেস এত, বেস্ট কেস এত, বা ওর্স্ট কেস এত। সেটা তো বাবল শর্টটা জানতে হবে, তবে সেটা বলতে পারবো। The first and the foremost algorithm that you need to go through is the bubble sort, যেটা সব থেকে মানে সহজ একটা শর্টিং অ্যালগরিদম বলা যেতে পারে। তো এটা কিভাবে কাজ করে তার জন্য আমি একটা চলো এমএস পেন্টে চলে যাই, এটাই আমার বোর্ড এখন। তো ধরো সাম সেট অফ ভ্যালুস আমি এখানে লিখবো, ধরো 20, 32, 7, 25, 15, 30, 13, then suppose 9, 14, ধরো এই কটা ভ্যালু গুলা। এবার এই ভ্যালুগুলোকে বাবল শর্ট মাথায় রাখবে, প্রতিটা অ্যালগরিদমের নাম এমন ভাবে দেওয়া হয়েছে যাতে সেই অ্যালগরিদমটা কি প্রক্রিয়ায় শর্ট করে সেইটা যেন তার নাম থেকে মনে পড়ে যায়। অর্থাৎ বাবল শর্ট বললে তার প্রক্রিয়াটার গল্পটা যদি তোমার মনে পড়ে যায় তাহলেই তুমি প্রকৃত অ্যালগরিদমটা লিখতে পারো। প্রতিটা নামকরণের পিছনে সেই গল্পটা জানা থাকলেই সেটা তুমি পারবে। না হলে বাবল শর্ট লিখতে বলা হলে তুমি সিলেকশন শর্টের অ্যালগরিদম লিখে চলে আসতে পারো পরীক্ষায়, এই ভুলটা হয়ে যেতে পারে। তো আমরা এই যে সেট অফ ভ্যালুস গুলো আছে এদেরকে ইমাজিন করা হবে যেন তারা একটা কাল্পনিক বাবলের মধ্যে আছে। কিরকম? প্রতিটা বাবলে দুটো করে ভ্যালু থাকবে। তাহলে আমার যদি n খানা ভ্যালুস থাকে, n-1 খানা বাবলস তৈরি হয়। তো প্রতিটা বাবলে আমাদের দুটো করে ভ্যালু থাকবে এরকম ভাবে, এরকম করে। ঠিক আছে, এইবারে আমাদের টার্গেট পুরো ভ্যালুগুলোকে শর্ট করা। তো সেটা তো একবারে সম্ভব নয়। তো আমরা কি করব, আমরা ছোট ছোট করে ভাববো যে আমাদের টার্গেট হচ্ছে এই একটা করে বাবল শর্ট করা। তাহলে একটা করে বাবল শর্ট করা মানে কি, মাত্র দুটো করে ভ্যালু আছে তার মধ্যে, তাদেরকে শর্ট করা। তাহলে প্রথমে 20 আর 32 আছে। সো আমরা যদি অ্যাসেন্ডিং অর্ডারের কথা ভাবি ছোট থেকে বড়, সেক্ষেত্রে 20 আর 32 কিন্তু অর্ডারে আছে। 20, 32 থেকে ছোট, তাহলে এই বাবলে আমার কোনো চেঞ্জ হবে না, এটা 20 আর 32 থাকবে। সেকেন্ড বাবলের কথা যদি আমরা ভাবি, সেকেন্ড বাবলে কিন্তু আমার 32 আর 7, তাহলে এরা কিন্তু অর্ডারে নেই, 32 বড়, তাহলে ওইটা চেঞ্জ হবে। তাহলে চেঞ্জ হলে কি হলো, 7 এখানে আসলো আর 32 চলে গেল তারপরের জায়গায়। থার্ড বাবলে তখন কি চলে আসছে, 32 আর 25,
32 আর 25 তাহলে এরাও অর্ডারে নেই, তাহলে আবার তাদের মধ্যে চেঞ্জটা হবে, 25 আসবে তারপরে আসবে 32, দেন 32 আর 15, তো 32 আর 15 এর মধ্যেও আবার চেঞ্জ হবে 15 আর 32, তারপরে 32 আর 13, তাহলে আবার চেঞ্জ হচ্ছে 13 এখানে, 32 চলে যাচ্ছে এই জায়গায়, দেন 32 আর 9, তাহলে 9 এখানে 32 এখানে, তারপরে 32 আর 14, তাতেও দেখা যাচ্ছে চেঞ্জটা হচ্ছে 14 এখানে আর 32 এখানে। তাহলে দেখা গেল যেটা আমরা যখন ফার্স্ট সোয়াপ করতে শুরু করেছিলাম, আপনা এন্টারটেনমেন্ট এ কার নাম, আমি অ্যাডমিট করছি, অ্যাডমিট করার পরে বলছি আপনা এন্টারটেনমেন্ট এ, আপনা এন্টারটেনমেন্ট নাম চলবে না, ঠিক আছে? তোমাকে জয়েন করালাম যাতে আমি কথাটা বলতে পারি। এখানে অফিসিয়াল কাজকর্ম হচ্ছে, অফিসিয়াল ক্লাস চলছে, সুতরাং তোমার অফিসিয়াল যে নেম সেটা দিয়ে তোমাকে জয়েন করতে হবে যাতে তোমাকে আমি বুঝতে পারি যে তুমি কে। সো ইউ প্লিজ চেঞ্জ ইউর নেম অ্যান্ড জয়েন এগেন। এবারে দেখো, তাহলে ফার্স্ট বাবলে কিন্তু আমাদের কোনো চেঞ্জ হয়নি, সেকেন্ড বাবলে এসে আমার এই 32টা এখানে চলে গেছিল, 7টা এই জায়গায় চলে এসেছিল, তাহলে 32 যখন এখানে চলে আসলো তখন 32 মেম্বার হয়ে গেছে আবার থার্ড বাবলে, তাহলে থার্ড বাবলে আবার 25 এর সঙ্গে 32 সেই চেঞ্জটা হয়েছে, এইভাবে 32 আবার এই জায়গাটায় এসছে, সেই 32 সঙ্গে আবার 15 এর চেঞ্জটা হয়েছে। তাহলে দেখা যাচ্ছে আমরা ফার্স্ট পাসের পরে লার্জেস্ট ভ্যালুটা একদম লাস্ট লোকেশনে চলে গেছে, এটা গেছে হলো 1 নম্বর পাস। সেকেন্ড পাসে গিয়ে আমরা কি করব, এই ভ্যালুগুলোকে নিয়ে আমরা যখন কনসিডার করব তখন কিন্তু আমাদের বাবলের সংখ্যা একটা কম কনসিডার করব। কেন না, ফার্স্ট পাসে আমাদের অলরেডি একটা ভ্যালু তার প্রপার পজিশন পেয়ে গেছে, তাহলে 27, 25, 15, 13, 9, 14 আর এই 32 কিন্তু অলরেডি ওর জায়গা পেয়ে গেছে, ফলে ওকে আর কনসিডার করব না পরের পাশে। তাহলে পরের পাশে বাবল শর্ট অ্যাকচুয়ালি কনসিডার করছে যে জায়গাটা, সেটা হচ্ছে পরের পাশের বাবলে আমাদের কি হচ্ছে 20 আর 7, তাহলে এটা চেঞ্জ হয়ে গিয়ে কি তৈরি হলো, 7 এখানে চলে আসলো, 20 চলে আসলো এই জায়গায়। তারপরে বাবলটাতে তখন কি হচ্ছে না 20 আর 25 এই বাবলটার মধ্যে তখন কম্পারিজনটা হচ্ছে, তাহলে সেখানে নো চেঞ্জ, 25 এখানে থাকলো আর 20 ওখানে থাকলো, দেন 25 আর 15 সেই বাবলটাতে দেখা যাচ্ছে আবার চেঞ্জ করতে হবে, তাহলে 15 এখানে চলে আসলো আর 25 এই জায়গাতে গেল। নেক্সট 25 আর 13, তাহলে 25 আর 13 এর মধ্যে যদি কম্পারিজন হয় 13 এখানে চলে যাবে, 25 এখানে চলে আসবে, তারপর 25 আর 9, তাহলে 9 এখানে, 25 এখানে, তারপর 25 আর 14, তাহলে 14 এখানে, 25 এখানে। এবারেও দেখো 25 কিন্তু তার ফাইনাল পজিশনে পৌঁছে গেছে, তাহলে প্রতিটা পাসে আমরা একটা করে ভেরিয়েবলকে কিন্তু তার একটা করে ভ্যালুকে তার ফাইনাল পজিশনে পৌঁছে দিচ্ছি। তাহলে সেকেন্ড পাসে সেকেন্ড লার্জেস্ট এলিমেন্টটা খুঁজে পাওয়া গেছে, ফার্স্ট পাসে ফার্স্ট লার্জেস্ট মানে হাইস্ট এলিমেন্টটাকে খুঁজে পাওয়া গেছে এবং সেটা অটোমেটিক্যালি তার জায়গায় ফিক্সড হয়ে গেছে। তাহলে এইরকম করে করে যদি আমরা শর্ট করতে থাকি, থার্ড পাসে আমরা কি দেখব না, থার্ড পাসে আবার এদেরকে নিয়ে আমার কম্পারিজনসটা হবে, তাহলে এদেরকে নিয়ে যখন আমার বাবলস গুলোকে ডিজাইন করতে হবে, তাহলে এগুলো বাবলস আর নাথিং বাট ইমাজিনারি সেট অফ ভ্যালুস which contains only two values in adjacent locations, পাশাপাশি লোকেশনে দুটো করে ভ্যালু যেন ইমাজিন করা হচ্ছে একটা করে বাবলের মধ্যে আছে, এবার সেই বাবলটাকে শর্ট করা হচ্ছে। তাহলে এবারে কি হচ্ছে
আচ্ছা, একটা জিনিস হয়তো বলতে ভুলে যাব, ক্লাসের শেষে অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় তোমাদেরকে যারা বসিরহাটে, আমার ধারণা অন্য কলেজ থেকে ট্রান্সফার হয়ে কেউ আসেনি, বরঞ্চ বসিরহাট থেকে কেউ কেউ ট্রান্সফার হয়ে অন্য কলেজে চলে গেছে। ঘটনাচক্রে এক দুজন হয়তো এরকম আছে যে বসিরহাট থেকে এপিসিতে গেছে ট্রান্সফার হয়ে, তাহলে তারা এতদিন বসিরহাট হয়ে ক্লাস করছিল, এখন এপিসির হয়ে ক্লাস করছে। তাহলে তারা এতদিন আমার ডেটা স্ট্রাকচার এবং ডিএলডির ক্লাস করছিল, এখন থেকে শুধু ডেটা স্ট্রাকচারের ক্লাসটা করবে, কারণ এপিসির স্টুডেন্টদের আমি শুধু ডেটা স্ট্রাকচারটা নিই। তো তারা অ্যাটেন্ডেন্সে কলেজের জায়গায় যদি এপিসির স্টুডেন্ট হও তাহলে এপিসি সিলেক্ট করবে, বসিরহাটের স্টুডেন্ট হলে বসিরহাট হবে। যারা ট্রান্সফার হয়ে এপিসিতে এসছো তারা অবশ্যই কলেজ এপিসি সিলেক্ট করবে। রোল নাম্বার না পাওয়ার ফলে তারা ট্রান্সফার লিখবে, রোল নাম্বার পেলে ট্রান্সফার লিখবে। আর কমেন্টের জায়গাতে, যেখানে আমাদের ক্লাসের কমেন্টের জায়গাটা লেখা আছে, ওইখানে আজকের দিনের জন্য জাস্ট লিখে দিও যে তুমি কোন কলেজ থেকে এই এপিসিতে এসেছো। থার্ড ফেজে তাহলে কি হচ্ছে, আমরা আচ্ছা একটা ফিডব্যাক কিন্তু ক্লাসের প্রথম থেকেই আসছে আমার কানে, মানে হেডফোনে আমি ফিডব্যাকটা পাচ্ছি, কারোর একটা মাইক্রোফোন বা হেডফোন মনে হচ্ছে প্রবলেমেটিক আছে, সেটা কিছু একটা নয়েজ তৈরি করছে, একটা চেনচেনে আওয়াজ অলওয়েজ আমার কানে আসছে। তো 7 আর 20, so no change in the first bubble, 7 as it is. আচ্ছা আমি ইংটা চেঞ্জ করে নিই, 7, then 20 and 15 সেকেন্ড বাবলে কিন্তু চেঞ্জ হচ্ছে, 15 এখানে গেল, 20 এখানে আসলো, then 20 and 13, তার মানে 13 এখানে চলে আসবে, 20 এখানে যাবে, 20 and 9, তাহলে 9 এখানে যাবে, 20 তার পরের জায়গায় চলে আসবে, 20 and 14, তাহলে 14 এখানে যাবে, and 20 will find its final location. So already we have got 3 values in their position. So this way আমরা দেখব, যদি আমাদের 9 খানা ভ্যালু শর্ট করতে দেওয়া থাকে, তাহলে আমাদের অ্যাটমোস্ট ধরো n খানা যদি ভ্যালু আমাদের শর্ট করতে দেওয়া থাকে, n খানা ভ্যালু যদি শর্ট করতে দেওয়া থাকে, তাহলে এইরকম 1 2 3 করে প্রথম পাসে আমাদের কি করতে হচ্ছে, 1 নম্বর পাসে আমাদের সব কটা ভ্যালুকে কনসিডার করে শর্টিংটা করতে হচ্ছে। 1 নম্বর পাসের শেষে আমরা কি পাবো, একটা ভ্যালু ফাইনাল পজিশনে পড়ে যাবে। তাহলে ফার্স্ট পাসে আমাদের n-1 খানা কম্পারিজনস লাগছে। কেন? n দুটো ভ্যালুকে কম্পেয়ার করতে কটা কম্পারিজন লাগে, একটা। তিনটে ভ্যালুর মধ্যে কম্পারিজন করতে গেলে কটা কম্পারিজন হবে, এইটার আর এটার মধ্যে কম্পেয়ার করতে একটা কম্পারিজন, তারপরে এটার আর এটার মধ্যে কম্পেয়ার করতে আর একটা কম্পারিজন। সো তিনটের মধ্যে কম্পেয়ার করতে গেলে দুটো কম্পারিজনস লাগছে। তাহলে n খানা ভ্যালুকে ইনভলভ করে কম্পারিজনস হচ্ছে n-1 এট দ্য ফার্স্ট পাস। সেকেন্ড পাসে আমার একটা ভ্যালু, লার্জেস্ট ভ্যালুটা তো আর কনসিডার করতে হচ্ছে না, তাহলে বাবলের সংখ্যা একটা কমে যাচ্ছে, তাহলে n-2 কম্পারিজনস ইন দ্য সেকেন্ড পাস। তারপরে থার্ড স্টেপে আমার n-3 কম্পারিজনস। কেন না, আমার এই ভ্যালুগুলো অলরেডি, দুটো ভ্যালু অলরেডি সেকেন্ড পাসে শর্টেড হয়ে গেছিল, তাহলে n-2 ভ্যালুকে আমাকে শর্ট করতে হচ্ছে। n-2 ভ্যালুকে শর্ট করতে গেলে n-3 খানা কম্পারিজনস লাগছে। তাহলে এরকম করতে করতে দেখা যাবে যে অ্যাট মোস্ট সব থেকে বেশি আমার n-1 খানা স্টেপ লাগতে পারে। তাহলে ফার্স্ট স্টেপে আমার লেগেছে কতগুলো, ফার্স্ট স্টেপে লেগেছে n-1 খানা কম্পারিজনস, তারপরেরটায় লেগেছে n-2 খানা কম্পারিজনস, তারপরেরটা কি লেগেছে n-3, তারপরেরটায় n-4 ডট 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 ডট, এরকম করতে করতে 4 কম্পারিজনস লাগবে একবার, 3 কম্পারিজনস লাগবে, 2 কম্পারিজনস লাগবে, 1 কম্পারিজনস লাগবে, শেষ কম্পারিজনস। So how many steps we required? n-1 খানা স্টেপস আমার লাগছে, 1 থেকে n-1. This is the highest requirement. এবার এইটা আমরা প্রত্যেকেই জানি, this is the formula of AP, তাহলে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ফর্মুলা। সো n into n plus 1 by 2, যেটা 1 থেকে n অবধি যদি আমাদের
অ্যাড করতে হতো। তাহলে এখানে লাস্ট ভ্যালু হচ্ছে n-1, তাহলে n-1 হচ্ছে n, আবার n-1 প্লাস 1, এই পুরোটা ডিভাইডেড বাই 2। তাহলে এই পুরোটা ডিভাইডেড বাই 2 আমি এটা সেকেন্ড ব্র্যাকেটে লিখছি, সেকেন্ড ব্র্যাকেটে লিখে ডিভাইডেড বাই 2। সো হোয়াট ইজ দ্যাট? ইট ইজ নাথিং বাট 1/2। আমি প্রথমে লিখে নিলাম 1/2 এর সঙ্গে মাল্টিপ্লিকেশনটা যেন হচ্ছে n-1 আর n এর n-1 ইন্টু n। তার মানে কি, এখানে যে হায়েস্ট 1/2টা তো হচ্ছে কনস্ট্যান্ট, আর ভিতরে যে আমার পলিনোমিয়ালটা আসছে তার মধ্যে কি থাকছে n এর পাওয়ার 2 n স্কোয়ার আর মাইনাস n। সো হাইয়েস্ট ডিগ্রি অফ n ইজ 2 n স্কোয়ার, তার মানে এটা হচ্ছে অর্ডার অফ n স্কোয়ার। সো এইটার ওয়ার্স্ট কেস টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n স্কোয়ার। এই হচ্ছে বাবল শট। তাহলে অর্ডার অফ n স্কোয়ার হচ্ছে টাইম কমপ্লেক্সিটি। এবার সেটাকেই আমি একটু ভালো করে আবার প্রেজেন্টেশনে বোঝাচ্ছি। তাহলে এখানে আমি অন্য কিছু ভ্যালু দেওয়া আছে 5, 1, 4, 2, 8। তাহলে ফার্স্ট পাসের প্রথম বাবলের শর্টে 5 আর 1 এর ইন্টারচেঞ্জ হয়ে 1-5 হলো। তারপরে সেকেন্ড বাবলে তখন কি হচ্ছে, সেকেন্ড বাবলে 5 আর 4 মেম্বার, তাদেরকে আবার চেঞ্জ করছি, 4-5 হয়ে গেল। তারপর থার্ড বাবলে তাহলে 5-2 আছে, 5-2টা চেঞ্জ হয়ে 2-5 হয়ে যাবে। তারপরে বাবলে 5 আর 8 আছে, নো চেঞ্জ, ফার্স্ট পেস কমপ্লিট হয়ে গেল। তাহলে সেকেন্ড পাসে কি হচ্ছে, আর 8টাকে ইনভলভ করা হবে না, আপ টু 5 আমরা যাবো। তাহলে 1-4 নো চেঞ্জ, তারপর 4-2 দেয়ার ইজ এ চেঞ্জ, 4-2 চেঞ্জ হয়ে গেলে 2-4 হয়ে গেল, তারপর 4-5 নো চেঞ্জ। এরকম ভাবে নিউমেরিক এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে, এটা দেখে নিতে পারো। তো মোট কথা হচ্ছে, আমরা এবারে যদি এখানে দেখি, একটু কালারফুল করে দেখানো হয়েছে। ইনিশিয়ালি ধরো 21, 19, 23, 15, 5 এদেরকে নিয়ে শর্টিংটা শুরু হয়েছে। তাহলে 21 আর 19 এই বাবলটা শর্ট হলে 19 আর 21 চলে আসলো। তারপর 21 আর 23 নো চেঞ্জ, দেন 23 আর 15 দেয়ার ইজ এ চেঞ্জ, 15 এখানে যাবে, 23 এখানে যাবে। তারপরে 5 আর 23 চেঞ্জ হলে আলটিমেট এই শেপটা দাঁড়াবে, যে 23 শর্ট হয়ে গেছে আর আগের ভ্যালুগুলো এই জায়গায় রয়েছে। তাহলে পরের পাসে এটা গেল 1 নম্বর ইটারেশনের রেজাল্ট। So after iteration number 1, this is the result. So in the second iteration, এইটা ছিল 1 নম্বর ইটারেশন। 1 নম্বর ইটারেশন করে this is the result of the 1 নম্বর ইটারেশন। তাহলে সেকেন্ড পাসে আমরা কি করছি, n খানা ভ্যালুস প্রথমে ছিল, তারপরের পাশে আমরা n-1 খানা ভ্যালুকে কনসিডার করছি। তাহলে n খানা ভ্যালুকে কম্পেয়ার করতে গেলে আমার প্রথম পাশেই লেগেছিল n-1 কম্পারিজনস। এবারে n-1 ভ্যালু আছে, তাহলে n-1 অর্থাৎ n-2 খানা কম্পারিজনস লাগছে এই পাশে। তোমরা যদি দেখো এখানে 4টে ভ্যালু আছে, 19, 21, 15 আর 5, তাদের মধ্যে কম্পেয়ার করতে গেলে তোমার 3টে কম্পারিজনস লাগবে। প্রথমে 19 আর 21 নো চেঞ্জ, দেন 21 and 15 there is a change, so 21 এখানে চলে গেল, then 21 and 5 there is a change, তাহলে 21 ফাইনালি ওর ফাইনাল লোকেশনে পৌঁছে গেল। এবং আমাদের কম্পারিজনস কটা লাগলো, এখানে 1, 2, 3, 4টের জন্য 3টে। তাহলে একইভাবে 19, 15 there is a change, তারপরে 19, 5 there is a change, দিয়ে 19 তার ফাইনাল লোকেশনে পৌঁছে গেল। তারপরের ইটারেশনে কি হবে, তাহলে 5 আর 15 এর মধ্যে কম্পেয়ার হয়ে 5 তার জায়গায় পৌঁছে যাবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের কখানা টোটাল পাস লেগেছে, 1, 2, 3, 4, 5টা। তাহলে 5টা পাস কখন লেগেছে, যখন তুমি ফোর্থ পাসের পরে এইটা রেজাল্ট পেয়েছে, এটা পাস না। ফাইনালি আমাদের রেজাল্টটা পেতে গেলে কটা পাস লেগেছে, 4টে পাস লেগেছে, যখন আমরা 5টা ভ্যালু নিয়ে শর্টিংটা শুরু করেছি। তাহলে দেখা যাচ্ছে প্রথমবার কম্পারিজনস লেগেছে কখানা, n-1 মানে 4 খানা। তারপরে কম্পারিজনস লেগেছে কি 3 খানা, তারপরে কম্পারিজনস
দুখানা, তারপরে কম্পারিজনস একখানা। তাহলে একখানার পরে আর জিরো কম্পারিজনস মানে আর নো মোর কম্পারিজনস ইজ রিকোয়ার্ড। তাহলে এই জায়গা থেকেই আমরা সিম্বলিক ফর্মে এন এর হেতে করছি কেন, যে এখানে এই যে 5 তাই এটা 4 লিখতে পেরেছি, কিন্তু আমাদের তো এটা একটা জেনারেল ফাংশন। বাবল শর্ট ইজ আ জেনারেল ফাংশন which will be able to sort any n number of values। তাহলে সেই n এর nটা হচ্ছে একটা আননোন নাম্বার অফ ভ্যালুস যাদেরকে তুমি শর্ট করতে চলেছো। তাহলে প্রথমে আননোন নাম্বার অফ ভ্যালুস, তাদের সংখ্যা কতগুলো, সেটাকে সিম্বলিক্যালি আমরা রিপ্রেজেন্ট করছি n দিয়ে। তাহলে n যদি আমার নাম্বার অফ ভ্যালুস হয়, প্রথম পাশে আমার n-1 কম্পারিজন, তারপরের পাশে আমার n-2, তারপরে n-3, এরকম করে করে আমার 3, 2, 1 এরকম ভাবে শেষ হয়। তাহলে সেটাকে আমরা যদি অ্যাড আপ করি, তাহলে আমরা একটা n স্কয়ার এর ফাংশন পাচ্ছি। সো অর্ডার অফ n স্কয়ার ইজ দ্য টাইম কমপ্লেক্সিটি or worst case time complexity for the bubble shot. Now, how is the best case time complexity of this shot? আমরা যদি দেখি যে, আচ্ছা আরেকটা স্লাইড দেখে নিই, তাহলে আমাদের পরিষ্কার হবে যে আমরা বেস্ট কেসে কিভাবে পৌঁছতে পারি। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5টা ভ্যালু আছে, 5টা ভ্যালু আছে। তাহলে ইন জেনারেল আমাদের 4খানা পাস লাগার কথা, কিন্তু আমরা ইনিশিয়ালি যদি দেখি 1 নম্বর পাসে আমরা কি পাবো, 15টাকে এখানে চলে যাবে। 1, 3, 3, 10 নো চেঞ্জ, 10, 15 নো চেঞ্জ, and 7, 15 there is a change। তাহলে 1 নম্বর পাস হলো এই রেজাল্ট পেল। এবার 2 নম্বর পাস করছি, 1, 3 নো চেঞ্জ, 3, 10 নো চেঞ্জ, 10, 7 there is no change or change, 10, 7 there is a change। তাহলে 10 এখানে চলে আসলো। তাহলে সেকেন্ড পাস হলো। আচ্ছা সেকেন্ড পাসের পরে আমরা দেখছি যে ইট ইজ অলরেডি শর্টেড, 1, 3, 7, 10, 15 ইট ইজ অলরেডি শর্টেড। তাহলে আমাদের এই পাসটাতে, এই থার্ড পাসটাতে যদি আমরা প্রতিটা বাবলকে কম্পেয়ার করতাম, কোনো ভ্যালুকে কিন্তু তাদের পজিশন চেঞ্জ করতে হতো না, বা সোয়াপটা সাকসেসফুল হতো না। তাহলে আমি যখন দেখছি যে একটা পাস কমপ্লিটলি কোনো রকম অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ না করে শেষ হলো, তার মানে কি, মানে অ্যারেঞ্জমেন্টটা অলরেডি তৈরি হয়ে গেছে, শর্টিংটা অলরেডি হয়ে গেছে। এর আগের পাশে দেখো এখানে একটা চেঞ্জ হয়েছিল, তারপরের পাশে এই জায়গাতে একটা চেঞ্জ হয়েছিল, তাহলে শর্টিং রিকোয়ার্ড ছিল। তো পরের পাশে গিয়ে আমরা দেখলাম যে প্রতিটা বাবলকে শুধু কম্পেয়ার করলাম, কিন্তু কোনো সোয়াপ করতে পারলাম না। সো ইফ কমপ্লিট পাস, সরি এই জায়গাটা অব্দি যাবে না, আমি এই লাস্ট বাবলটা ভুল করে রেখে দিয়েছি। যেহেতু ফার্স্ট পাসের শেষে 15 তার জায়গা পেয়ে গেছে, সেকেন্ড পাসের শেষে 10 তার জায়গা পেয়ে গেছে, বলে থার্ড পাসে আমাদের যাওয়ার কথা এই অবধি। এই থার্ড পাসে যে দুটো বাবল আছে, সেই দুটো বাবলে দেখলাম কোনো রকম সোয়াপ হলো না, তো তার মানে কি আর আমাদের নেক্সট পাসে যাওয়ার দরকার নেই। সো ইট ইজ কল্ড দ্য মডিফাইড বাবল শট অর অপটিমাইজড বাবল শট। অপটিমাইজড বাবল শট মানে ক্লাসিক্যাল বাবল শট বলে যে ব্লাইন্ডলি ইফ দেয়ার ইজ n নাম্বার অফ এলিমেন্টস টু শর্ট, you will require n-1 steps, n-1 steps। এবং in the first step number 1 will involve all the n values and you will get n-1 comparisons. Second pass you will get n-2 comparisons. Third pass you will get n-3 comparisons। এরকম করতে করতে পাসের সংখ্যাটা বাড়ছে, 1, 2, 3, 4, 5 এরকম করতে করতে n-1 যখন এটা হবে, উল্টো দিকে দেখো এটা যখন 1, পাস নাম্বার 1 কম্পারিজন হচ্ছে n-1, পাস নাম্বার 2 কম্পারিজন হচ্ছে n-2, পাস নাম্বার 3 কম্পারিজন হচ্ছে n-3। তাহলে যখন এটা n-4, n-5 এরকম করতে করতে এই ভ্যালুটা কমছে, কমতে কমতে এটাও 3, 2, 1 হবে একসময়। তাহলে n-1 অর্থাৎ লাস্ট পাসে একটাই কম্পারিজন হওয়ার কথা, এবং তারপরে আর কোনো পাস হওয়ার কথা না। সো দিস ইজ classical bubble shot which never considers whether the elements are already shorted or not। কেন অনেক সময় হতে পারে যে ভ্যালুগুলো তুমি শর্ট করতে শুরু করেছো, সেই ভ্যালুগুলো পার্শিয়ালি শর্টেড আছে, যেমন এই এক্সাম্পলটাতে
তাহলে পার্শিয়ালি যদি শর্টেড থাকে তাহলে একটা দুটো পাসেই হয়তো অ্যারেঞ্জমেন্টটা কারেক্ট হয়ে যাচ্ছে, আর নতুন পাসের দরকার নেই। তাহলে সেইটা আমরা অপটিমাইজড বা মডিফাইড বাবল শর্টে, কেউ কেউ বলে মডিফাইড বাবল শর্ট, কোনো বই বলে অপটিমাইজড বাবল শর্ট। তো সেখানে কি করা হয় না, প্রত্যেকটা পাসে অন্য একটা ভেরিয়েবল রাখা হয়, যে ভেরিয়েবলটার ভ্যালুটা ইনিশিয়ালি 0 রাখা হয়, আর যখনই কোনো একটা সোয়াপ হবে, এরকম দেখা যায় যে সোয়াপ করতে হচ্ছে, তখনই সেই ভেরিয়েবলটার ভ্যালু 1 করে দেওয়া হয়। তাহলে পরের পাশে যাওয়ার সময় ভ্যালুটা চেক করা হয় যে ভ্যালুটা এখনো 0 রয়েছে না 1 হয়েছে। যদি 1 হয়েছে তার মানে লাস্ট পাসে একটা সোয়াপ হয়েছে, তাহলে লাস্ট পাসে যেহেতু সোয়াপ হয়েছে তাহলে আমার আবার পরের পাসে যেতে হবে। আর যদি দেখা যায় যে ভ্যালুটা 0 ছিল, এখনো 0ই রয়ে গেছে, তার মানে পুরো একটা পাস চলে গেছে, কোনো সোয়াপ হয়নি। তাহলে as there is no swap in the last pass, it guarantees that no more pass is required, no more iteration is required. তাহলে এখানে PASS পাস বা ইটারেশন, these are synonymous terms, যেটাকে বলা হয়, আমরা জেনারেলি বেশিরভাগ শর্টিং অ্যালগরিদমে দেখব দুটো করে ফর লুপ মিনিমাম লাগে, এবং সেখানে আউটার ফর লুপটা একবার করে কমপ্লিট হওয়াটাকে একটা করে পাস বা একটা করে ইটারেশন কমপ্লিট হওয়া বলা হয়। ঠিক আছে, তো এই সি প্রোগ্রামটা আমরা লিখবো যখন, তখন আমি এক্সপ্লেন করে দেবো। আমি তোমাদের এখন যা আমি বুঝিয়েছি, আমি বুঝতে পারছি না যে তোমরা কতটা বুঝতে পেরেছো। কিছু কি বুঝতে পেরেছো বলো? বুঝেছি স্যার। স্যার বুঝতে পেরেছি। তাহলে কি আমি প্রোগ্রামটা লিখবো? হ্যাঁ স্যার। বেশ, তাহলে আমি চলে যাচ্ছি প্রোগ্রামে, এবং আমি তোমাদের একটাই জাস্ট এখানে জিনিস বলে তারপরে আমি প্রোগ্রামটা যাচ্ছি। সেটা হচ্ছে সেট অফ অ্যারেঞ্জমেন্টস, মানে অনেক একটাই, ধরো আমি যে কোনো ভ্যালুর সেট লিখলাম, 2, 8, 13, then 1, then 7, then 22, then 5, then 15, ধরো এই সেট অফ ভ্যালুস। তাহলে এইটার উপরে যদি বাবল শর্ট অ্যাপ্লাই করি তাহলে কি বেরোবে? এটার উপরে বাবল শর্ট অ্যাপ্লাই করলে কি বেরোবে? 1, 2, 5, 7, 13, 15, 22, এই ভ্যালুগুলো বেরোবে তো। আর কিছু বাদ গেছে? 8 বাদ গেছে মনে হয়। 1, 2, 3 और 3, 6 दिया, 3 और 3, 6 दिया, এই ভ্যালুটা আউটপুট আসবে। আচ্ছা, বাবল শর্টের বদলে সিলেকশন শর্ট অ্যাপ্লাই করলে কি আলাদা আউটপুট আসবে? নিশ্চয়ই না। শর্টিং প্রোগ্রাম প্রত্যেকেই শর্টেড আউটপুটই দেবে। সিলেকশনের বদলে র্যাডিক্স শর্ট বা মার্স শর্ট বা হিপ শর্ট যাই অ্যাপ্লাই করো না কেন, আউটপুটটা ওইটাই আসবে। তাহলে আমি একটা প্রোগ্রামের আউটপুট দেখে কিন্তু বুঝতে পারবো না যে তুমি প্রোগ্রামটা বাবল শর্টের লিখেছো না সিলেকশন শর্টের লিখেছো, যতক্ষণ আমি তোমার কোডটা দেখছি। ঠিক পার্শিয়ালি ঠিক প্রোগ্রামের আউটপুট দেখেও বোঝা যেতে পারে যে প্রোগ্রামটা তুমি বাবল শর্ট লিখেছো না সিলেকশন শর্ট লিখেছো না মার্স শর্ট লিখেছো। কি যদি তুমি প্রোগ্রামটার প্রতিটা স্টেপের আউটপুটটা দাও, অর্থাৎ প্রতি ইটারেশনের আউটপুটটা তোমাকে প্রিন্ট করতে হবে। এইটা আমি এপিসিতে থাকাকালীনও ছেলেদের শেখাতাম, তার আগে যখন অন্য কলেজে পড়িয়েছি সেখানেও শিখিয়েছি। আমাদের প্রোগ্রামের আউটপুট হিসাবে যারা আমি তো তোমাদের অ্যাসাইনমেন্ট দেবো গুগল ক্লাসরুমে, ইট ইজ অ্যাপ্লিকেবল ফর বসিরহাট। আর এপিসি তোমরা সাইড বাই সাইড এগুলো নিজেরা নিশ্চয়ই লিখছো বা প্রোগ্রাম লিখবে, খাতা তৈরি করবে, কেননা তোমাদেরও তো ল্যাবের ইভ্যালুয়েশন কেউ না কেউ করবে, তার জন্য লাগবে। সেটা আমার চেক করার কথা নয়, কিন্তু প্রোগ্রামটা কিভাবে লেখা উচিত? তাহলে প্রোগ্রামটার আউটপুট আমাদের প্রতি ইটারেশনের শেষে যে পার্শিয়াল অ্যারেঞ্জমেন্টটা হলো অ্যারেটা, এই ভ্যালুগুলো আমরা জেনারেলি অ্যারেতে নিব, সেই অ্যারেটা আমরা প্রিন্ট করে দেবো প্রত্যেকটা ইটারেশনের শেষে। তাহলে কিভাবে অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ হতে হতে ফাইনাল আউটপুটে পৌঁছলো, আমার কটা পাস লাগলো, এই পুরোটা ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। এবং ওই আউটপুটটা দেখে আমি কিন্তু বুঝতে পারবো যে ওটা বাবল শর্ট ছিল না সিলেকশন শর্ট ছিল। কেননা এখানে যদি মাঝখানে আমি এই ফাইনাল আউটপুটটা লেখার আগে যদি তার
এইরকম বলা হয় যে পাস নাম্বার 1 and the output is 2 8 1 তারপরে 7 তারপর 13 তারপরে 5 তারপরে 15 তারপর 22। তাহলে কিন্তু যে কোনো টিচার এটা দেখে বুঝতে পারবেন যে এখানে চেঞ্জটা হয়ে হায়েস্ট ভ্যালুটা লাস্টে চলে গেছে, মানে এটা হচ্ছে বাবল শট। এবং শুধু এটা ইনিশিয়াল ক্লু, তারপরে উনি চেক করে নেবেন যে এটা বাবল ওয়াইজ চেঞ্জটা হয়েছে কিনা। সিমিলারলি পাস 2 তে যদি আমরা দেখি তাহলে পাস 2 টা প্রিন্ট করব, যখন পাস 2 এর আউটপুটটা এরকম আসবে 2 1 7 8 7 8 তারপরে 5 13 15। এবং তুমি যদি মনে করো যে পুরোটা প্রিন্ট করবে অ্যারে, তাহলে পুরোটা প্রিন্ট করবে 22। এরকম ভাবে তোমাকে প্রিন্টটা করতে হবে। তাহলে মাথায় রাখতে হবে আমার যে প্রোগ্রামটা হবে তার কিন্তু শুধু ফাইনাল আউটপুটটা প্রিন্ট করলে হবে না, ইটারেশন ওয়াইজ আউটপুটটা দিতে হবে, না হলে কিন্তু আমি সন্তুষ্ট হব না। এবারে চলে যাচ্ছি আমি সি প্রোগ্রামটাতে। জেনারেলি অন্যদিন আমি প্রোগ্রাম লিখে রাখি এবং সেইটা তোমাদেরকে শো করি, আজকে মনে হয় লেখা নেই। ডাবল শট না লেখা নেই। ডিসিএসপি আচ্ছা কাজ করি, বাইরে বেরিয়ে দেখি যে লেখা আছে কিনা। লেখা নেই, দরকার নেই, লিখে নিচ্ছি। এখানে কিন্তু আমি সেই যে তোমাদের ম্যালক করে ডাইনামিক অ্যালোকেশন তো শিখিয়ে দিয়েছি, তো সেই কনসেপ্টটা একটুখানি ইউজ করব। নাম্বার অফ ভ্যালুজ মানে অ্যারে টাইপেরই করছি, কিন্তু এটা ম্যালক করেই করছি। হ্যাঁ, তাহলে এন এর মধ্যে নিয়ে নিলাম যে কতগুলো ভ্যালু শর্ট করতে চায়, আর ভি হচ্ছে সেই অ্যারেটা হবে যে অ্যারেটা আমরা ম্যালক করে অ্যাকচুয়ালি তার জন্য জায়গা অ্যালোকেট করে দেবো। তাহলে ভি এর মধ্যে ভ্যালুগুলো থাকবে, ম্যালক করলাম, ম্যালক করে তার মধ্যে অ্যাকচুয়ালি n ইন্টু সাইজ অফ ইন্টিজার। তাহলে এটা একটা ইন্টিজার অ্যারে হয়ে গেল ভির জন্য। এইবার ভিটাকে আমাদের শর্ট করতে হবে। তাহলে ভিটাকে শর্ট করার জন্য আমি কি করব না, দুটো লুপ আমার লাগবে। তাহলে লুপটার জন্য আমি আই আর জে বলে দুটো ভেরিয়েবল নিয়ে নিলাম। এবার প্রথমে ফর আই is equal to 0, I less than n, অর্থাৎ আমরা জানি 0 থেকে তাহলে n-1 অবধি যাবে। তাহলে আমার তো কতগুলো পাস দরকার হয়, আমার পাস দরকার হবে n-1 খানা। তাহলে 0 থেকে যদি কাউন্ট শুরু করি তাহলে 0 I less than n, n খানা পাস হয়ে যাবে। তাহলে 0 n-1 লিখতে হবে, i প্লাস প্লাস।
পরে যে এইবার এখানে আমরা ইন্টারচেঞ্জটা করব, পাশাপাশি দুটো এলিমেন্টের শর্ট করব। তাহলে যখন আমি যে পাশে দাঁড়িয়ে আছি তখন যদি 1 নম্বর পাশে আমাদের কতগুলো কম্পারিজন করতে হয়, ফার্স্ট পাশে n-1 খানা কম্পারিজন করতে হয়। ভ্যালুগুলো কোথায় আছে? যদি এটা অ্যারে হয় তাহলে অ্যারের লোকেশনটা কি রকম হচ্ছে না, অ্যারের লোকেশনটা হচ্ছে এরকম v0, তারপর v1, এরকম করতে করতে vn-1। অর্থাৎ আমরা লাস্ট কম্পারিজনটা করব কার কার সঙ্গে? vn-2 এর সঙ্গে vn-1। বেশ, তাহলে 0 থেকে 0 a less than n-i-1। অর্থাৎ পাস যখন আমি তোমাদের অলরেডি বুঝিয়েছি যে 1 নম্বর পাসে কতগুলো কম্পারিজনস? n-1 কম্পারিজনস। 2 নম্বর পাসে কতগুলো কম্পারিজনস? n-2। ভেরি গুড, n-2। এখন আমরা তো যে কোনো জিনিস অ্যারেতে শুরু করছি, অর্থাৎ 0 থেকে শুরু হচ্ছে। এই পাস ভেরিয়েবল আইটার ভ্যালু 0 থেকে শুরু হচ্ছে এবং লাস্ট লোকেশন n না হয়ে n-1 শুরু হচ্ছে। তাহলে এটাকে যেন 1 যে ক্যালকুলেশনটা হচ্ছে সেটা আমাদের i = 0 লিখেছি আমি। কেন? ভেরিয়েবলটা ভি অ্যারেতে কোথা থেকে শুরু? v0 থেকে শুরু, v1 থেকে নয়, তাই i = 0 লিখেছি। তেমনি n এ শেষ হচ্ছে না, n-1 এ শেষ হচ্ছে, তাই এখানে n-1 লিখেছি, এটা n না লিখে। আর প্রথমবারে তাহলে এটা বলতে পারি 5 নাম্বার আই তে কম্পারিজনসটা হচ্ছে n-i। যেমন স্টেপ নাম্বার 2 তে যদি n-2 খানা কম্পারিজন লাগে, তাহলে স্টেপস বা পাস আই তে কখানা কম্পারিজন লাগবে? n-i খানা কম্পারিজনস লাগবে। এই n-i খানা কম্পারিজনস লাগবে, তাই আমি এখানে লিখেছি n-i। আর এই -1টা করেছি কেন? এই -1টা করেছি বিকজ আমার 1 থেকে শুরু হয়নি, এটা 0 থেকে শুরু হচ্ছে। আমাদের ভ্যালুগুলো সব 0 থেকে শুরু হচ্ছে, n-1 অবধি যাচ্ছে। অর্থাৎ এই যে এখানে আমি তোমাকে ক্যালকুলেশনটা দেখছি যে স্টেপ নাম্বার 1 n-1, স্টেপ নাম্বার 2 n-2, এটা অ্যাকচুয়ালি আমাদের যেহেতু সিতে আমাদের 0 থেকে শুরু হয় সমস্ত লোকেশন, সরি, সিতে আমাদের 0 থেকে শুরু হয়, তাই এখানে 0 ব্যাপারটা মাইনাস করলে তো হবে না। n-1 থেকে 0 মাইনাস করলে তো n-1ই থেকে যাবে, তাই এটা -1 করতে হচ্ছে। যেটা তুমি পরিষ্কার বুঝতে পারবে যে কেন ব্যাপারটা। না, আমরা ফার্স্ট কম্পারিজন করব v0 এর সঙ্গে v1, তারপরে v1 এর সঙ্গে v2, এরকম করতে করতে লাস্ট কম্পারিজনটা কার সঙ্গে কার হবে? না, vn-2 এর সঙ্গে vn-1 এর। কিন্তু যদি আমরা ইন্ডেক্সটা এরকম ভাবে শুরু করতাম যে ধরো ভি অ্যারেটার নাম্বারিংটা যদি সিতে এইরকম হতো যে v1 থেকে ভ্যালুগুলো আছে আপ টু vn অবধি, যেটা আমরা অ্যালগরিদমে পড়ার সময় করছি, যে লাস্ট ভ্যালুতে কম্পারিজনসটা কোথায় হচ্ছে না লাস্ট ভ্যালুতে, তখন সেক্ষেত্রে আমাদের কম্পারিজনসটা আমরা বলছিলাম যে vn-, অর্থাৎ লাস্টের আগের ভ্যালুটার সঙ্গে কম্পারিজন হচ্ছে লাস্টের ভ্যালুটা, এরকম লাস্ট কম্পারিজন। আমাদের লোকেশনটা এখানে n-1এই শেষ হয়ে যায়, সেই n-1টার জন্য আমার এখানে রাখতে হচ্ছে। সঙ্গে আর একটা জিনিসও আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখন কম্পারিজনসটা করছি, চলো আস্তে আস্তে বোঝাচ্ছি আমি, যে প্লাস প্লাস এটা হচ্ছে এখানে কি চেকটা করব সেটা লিখলেই বুঝতে পারবে। ইফ aj গ্রেটার দেন aj+1, অর্থাৎ এজেতে যে ভ্যালুটা আছে সেটা ছোট হওয়ার কথা aj+1 এর থেকে, কিন্তু যদি তা না হয় তাহলে আমাদের কি করতে হবে? চেঞ্জ করতে হবে।
চেঞ্জ করার জন্য টেম্প বলে একটা ভেরিয়েবল নিলাম, এজ এর ভ্যালুটা সেখানে রাখলাম, দিয়ে তারপরে কি করলাম, এ জে প্লাস ওয়ানে এজ এর ভ্যালুটা দিয়ে দিলাম, করছি এ জেতে জে প্লাস ওয়ানের ভ্যালুটা দিয়ে দিলাম, আর টেম্প ইজ ইকুয়াল টু এ জে, এজ এর ভ্যালুটা আমার টেম্পে রয়েছে, স্যার এজ এ প্লাস 1 ইকুয়ালস টু টেম্প হবে স্যার। জি প্লাস 1 ইজ ইকুয়াল টু 10। এইটা আমি তোমাদের মানে আরেকটা জিনিস বলছি, এই ভেরিয়েবল, তিনটে ভেরিয়েবল ইউজ করলাম না টেম্প, এই তিনটে ভেরিয়েবল ছাড়া কিন্তু দুটো ভেরিয়েবল ইউজ করেও সলভ করা যায় প্লাস মাইনাস করে। সেটার প্রোগ্রামও লিখতে পারো তোমরা চাইলে, উইদাউট ইউজিং থার্ড ভেরিয়েবল কিভাবে দুটো ভেরিয়েবলের ভ্যালু সলভ করা যায় সেটা লিখতে পারো। বেশ, এবারে দেখো এই জায়গাতে তাহলে আমার কি হচ্ছে, যখন জের ভ্যালু 0, স্যার হ্যাঁ বলো। স্যার আপনি কোন কম্পাইলারটা ইউজ করছেন? আমি অ্যাকচুয়ালি ট্রান্সফার এসেছি, ওই জন্য আমার জানা ছিল না। কোন কম্পাইলারটা ইউজ করছেন? টার্বোসি 3 কম্পাইলার। এফসি? না না না, টার্বোসি 3 যেটা অরিজিনাল সি কম্পাইলার, জেএফসি পরে এসছে বা উইন্ডোজ বেসড আরো কম্পাইলার আছে, সেগুলোতে গ্রাফিক্স ডট এইচ এই গ্রাফিক্স প্যাকেজটা সাপোর্ট করে না। আমি গ্রাফিক্স প্যাকেজটার সাপোর্ট যেহেতু এইটাতে পাই, আমি ডস বক্স ইউজ করে, এটা উইন্ডোজ কম্প্যাটেবল টার্বোসি 3। হ্যাঁ, এটা অরিজিনাল যে টার্বোসি সেইটা, এটাকে ওই ডস বক্স বলে কেউ কেউ, কেউ কেউ ভার্চুয়াল বক্স বলে, এগুলো ইউজ করে এখনকার 64 বিট ওএস এ চালানোর জন্য কম্প্যাটেবল করা হয়েছে। এবার যেহেতু তোমাদের আগামী সেমিস্টার গুলোতে কম্পিউটার গ্রাফিক্স থাকবে, সেই কম্পিউটার গ্রাফিক্স এর ল্যাব করতে গেলে এই কম্পাইলারটা ইউজ করতেই হবে। সেই জন্যই আমি এটাতে দেখাই, যাতে এটার সঙ্গে তোমরা পরিচিত হতে পারো। মানে স্যার, টার্বোসি Windows 3 8 কোনটা বলছেন? হ্যাঁ, হ্যালো, আরেকবার বলো। স্যার উইন্ডোজ 8 কোনটা বেস্ট হবে টার্বোসির? টার্বোসির এরকম বেস্ট পোস্ট এরকম বলে কিছু হয় না, তুমি যেটা তোমার পছন্দ তুমি সেটা করবে, এটাতে কোনো প্রচুর হ্যাং করে। সে হ্যাং করছে সেটা মানে আমি তো এটা ইউজ করি উইন্ডোজ 7 এ, আমার এটা হ্যাং করে না। প্রথম কথা হচ্ছে এটা নিউমেরিক কিবোর্ডটা সাপোর্ট নেয় না, সেইটা অনেকে ভুল করে প্রেস করে ফেলে, তাতে কিছু ফাংশনস অন হয়ে যায়, অন হয়ে গেলে সেটাকে কিভাবে আবার অফ করতে হয় এটা অনেকে জানে না, ফলে সেটা মনে করে যে প্রোগ্রামটা রেসপন্ড করছে না। অনেক সময় কিবোর্ড এই মাউস সাপোর্ট নেয় না, তখন এটাকে কম্পাইলারটাকে ক্লোজ করে আবার নতুন করে খুলতে হয়। এরকম কিছু কিছু প্রবলেম কিছু কিছু কম্পাইলারে দেয়। এবারে এটা তোমাদের উপরে সম্পূর্ণ যে তুমি কোন কম্পাইলার তুমি ইউজ করবে। আমি এই কম্পাইলারটা প্রেফার করি বিকজ ইট ইজ দ্য অরিজিনাল কম্পাইলার, যেটা আমি আমার স্টুডেন্ট লাইফ থেকে ইউজ করছি। এবং এই টার্বোসি 3 কম্পাইলারটাকে এখনকার মতো করে কম্পাইলারে মানে যাতে এখনকার ওএসে চলে সেরকম ভাবে একটা ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করে দেয় ব্যাকগ্রাউন্ডে, ওই ভার্চুয়াল বক্স বা ডস বক্স। সুবিধাটা যেটা হয়, আমি এইটা তো আমাকে ইউজ করতেই হয় কম্পিউটার গ্রাফিক্স ল্যাব নেওয়ার সময়, ফলে ডেটা স্ট্রাকচার ল্যাব নেওয়ার সময় এটা আমি ইউজ করলে স্টুডেন্টরাও এটা দেখতে অভ্যস্ত হয়ে যায়, এটা ইউজ টু হয়ে যায়, সেই জন্য আমি এটা ইউজ করি। ওই কোড ব্লকস ইউজ করা ওই একই ব্যাপার, ওই ডস বক্স বলা আর কোড ব্লক মানে বিভিন্ন নাম দিয়ে এগুলো, কেউ কেউ ডস বক্স বলে, কেউ কেউ কোড ব্লকস বলে, বুঝতে পেরেছো? স্যার বলো। স্যার বলছি স্যার, যে গ্রাফিক ডট এইচ স্যার, এটা লাইব্রেরিতে স্যার অ্যাড করে নিলে তো স্যার করা যায়? আরে বাবা, লাইব্রেরিতে অ্যাড না, লাইব্রেরিটাই নেই, এরকম আছে উইন্ডোজ বেসড কিছু কম্পাইলার আমি পেয়েছিলাম মাঝখানে, যেগুলো একদম নোটপ্যাড বা ওয়ার্ডপ্যাড এর মতো প্রোগ্রাম লেখা যায়, কাট কপি পেস্ট করা যায় খুব ইজি, বুঝতে পেরেছো? মাউস টাউস কোনো ঝামেলা টামেলা করে না, কিন্তু সেখানে গ্রাফিক্স প্যাকেজটা ইনক্লুড করে তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি যেটা বলছো সেটা বুঝতে পেরেছি, তুমি বলছো যে অপশনস থেকে লাইব্রেরিতে কোথায় যেন লিঙ্ক করে, মানে এই যে লাইব্রেরিজ, এখানে গিয়ে স্যার এই যে গ্রাফিক্স ডট এইচটা, এটা অনেকে সিলেক্ট করা থাকে না, এটা সিলেক্ট করে দিতে হবে,
সেটা তো এই এনভায়রনমেন্টে, কিন্তু ওদের ওইরকম ব্যাপারই নেই, গ্রাফিক্স ডট এইচটা সাপোর্টই নেই, কেননা এখন টার্বো সি যে গ্রাফিক্সটাকে সাপোর্ট করে এটা মাথায় রাখতে হবে, সেটা অনেক লো রেজলিউশনের গ্রাফিক্স। আর এখন আমাদের উইন্ডোজ এবং আমাদের এখনকার যে মনিটর, সেগুলোর কালার এবং রেজলিউশন দুটোই অনেক ওয়াইড রেঞ্জের। আর টার্বো সি গ্রাফিক্সে কেবলমাত্র 16খানা কালার সাপোর্ট করে এবং খুব লো রেজলিউশন, 480x620 এরকম রেজলিউশন সাপোর্ট করে। তাহলে একটা অরিজিনালি যে ওএসে তুমি বসে আছো, সে হয়তো 256 ট্রু ভ্যালু কালারে বসে আছে, সেই কালার গুলোকে মাত্র 16খানা কালারে ম্যাপ করা। হাই রেজলিউশনের মনিটর আছে, যেটাকে রান করা মাত্রই একটা লো রেজলিউশনের মনিটরে ম্যাপ করে দেওয়া, এবং শুধু রেজলিউশনে মানে কনভার্ট করা নয়, কত বাই কত রেজলিউশনকে একটা করে পিক্সেলে কনসিডার করতে হবে এবং সেই পিক্সেলে সাপোর্টটা দেওয়া। কেননা গ্রাফিক্সের প্রোগ্রাম লেখা মানে you are getting access to each pixel, whether that pixel will be on or off, এবং সেটা কি কালারে, যে সেগুলো যখন গ্রাফিক্স পড়বে তখন বুঝতে পারবে। এখন আজকের কনটেক্সটে ফিরে এসে, তাহলে এখানে আমি যেটা বলছিলাম যে এই জায়গায় যে কম্পারিজনসটা হচ্ছে সেটা অ্যাকচুয়ালি কি, জের সঙ্গে যখন জের ভ্যালু 0 তখন 0 আর 1 এর কম্পারিজনসটা হয়ে যাচ্ছে, যখন জের ভ্যালু 2 তখন 2 আর 3 এর কম্পারিজনসটা হচ্ছে। তাহলে যখন জের ভ্যালু n-1 তখন কিন্তু n-1 এর সঙ্গে n-1 প্লাস 1 মানে n-1 এর সঙ্গে n এর কম্পারিজন হতে যাবে। কিন্তু অ্যারে n এ বলে কোনো ভ্যালু নেই, কেননা আমরা জানি অ্যারে 0 থেকে শুরু হয়ে n-1 এ শেষ হয়। কথা বুঝতে পেরেছো? তাহলে আমরা 0 যখন জের ভ্যালু 0 তখন এটা 0 আর 1 কে কম্পেয়ার করছে, জের ভ্যালু যখন 1 তখন 1 আর 2 কে কম্পেয়ার করছে, যখন জের ভ্যালু 2 তখন 2 আর 3। তাহলে যখন জের ভ্যালু n-2 তখন n-2 আর n-1 এর কম্পারিজন হচ্ছে, এখানে আমাদের থামতে হবে। তাহলে জের ভ্যালু যখন n-2, কখন n-2? এই জায়গাটার জন্য আমি n-2 পাচ্ছি, এই যে i এর ভ্যালু এখানে যেটা তো বাড়তে যাচ্ছে, তাহলে কত দূর অব্দি ম্যাক্সিমাম বাড়বে, কত দূর ম্যাক্সিমাম বাড়বে? ম্যাক্সিমাম বাড়তে গেলে i এর ভ্যালু ম্যাক্সিমাম কত বাড়ছে দেখো, i এর ভ্যালু ম্যাক্সিমাম যাচ্ছে n-2 তে, কেননা i এর ভ্যালু n-1 এর থেকে ছোট রাখতে হবে, তাহলে n-2। তাহলে এখানে i এর ভ্যালু n-2 হওয়া মানে এটার ভ্যালু কত হচ্ছে, n-2 মানে প্লাস 2 হয়ে যাবে এটা, আর হচ্ছে -1। তাহলে এটা কত দাঁড়ালো, এটা হয়ে গেল 1 হয়ে গেল। তাহলে লাস্টের বার ও যখন n-2 তখন কিন্তু ও এক্সিকিউট করবে n-2 এর জন্য, তারপরে কিন্তু আর এক্সিকিউট করবে না। i এর ভ্যালু যখন n-2 তখন এইটা কিন্তু ট্রু থাকবে তখন, আর তারপরের বার থেকে এটা কিন্তু ফলস হয়ে যাবে। চলো, এইখানে ফার্স্ট ইটারেশনটা শেষ হচ্ছে, এইটা সেকেন্ড ইটারেশন। এবার এইটা হয়ে গেল আমাদের ক্লাসিক্যাল বাবল শট। এখানে কিন্তু আমি ভাবিনি, চলো আমি পুরো আউটপুটটা প্রিন্ট করব, তারপরে তো তোমরা বুঝতে পারবে। তো আমি এখানে কি করব না, এই জায়গাটাতে আমি অ্যারেটার অবস্থাটা প্রিন্ট করে দেবো। প্রিন্ট ইটারেশন নাম্বার পার্সেন্টেজ ডি, ঠিক আছে, ইটারেশন নাম্বার এইটা, আর এই পার্সেন্টেজ ডির জায়গায় প্রিন্ট করে দেবো আই। প্রিন্ট করে দিলে ইটারেশন যখন আই এর ভ্যালু 0 তখন অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট ইটারেশনে বসে আছি, i + 1 এটা প্রিন্ট করে দেবো। ইটারেশন নাম্বার 1 দিয়ে এবার অ্যারেটাকে প্রিন্ট করবো, ওই অবস্থায় অ্যারেটা কি আছে, তাহলে ফর i = 0, i <n, i++ করে আমি প্রিন্টএফ করে দেবো অ্যারেটা। রুল অফ ইন্ডেনশনটা কিন্তু এখানে ফলো করতে হবে, সবাই মাথায় রাখবে। আমি যেরকম ভাবে করছি, যেখানে স্ট্রিং বাড়ছে সেখানে রাইট শিফট হচ্ছে, যাতে কোন ব্লকটা কার মধ্যে
আছে সেটা কিন্তু পরিষ্কার বোঝা যায়। তাহলে এবারে আমি এখানে প্রিন্টেড পার্সেন্টেজ ডি দিয়ে নাম্বারগুলো প্রিন্ট করে দেবো। নাম্বারগুলোর মাঝখানে যাতে গ্যাপ থাকে তার জন্য পার্সেন্টেজ ডির পরে একটা স্পেস দিয়েছি, দিয়ে এখানে আমি ভিআই অর্থাৎ ভ্যালু অ্যারেটা প্রিন্ট করে দিচ্ছি। এটা তাহলে প্রতিটা ইটারেশনে মাঝখানে ইটারেশনটা একটা ইটারেশন মানে কি, এই আই ইজ ইকুয়াল টু 0 জন্য পুরো একটা লুপ রান করলো, একটা ইটারেশন শেষ হলো, দিয়ে অ্যারেটা প্রিন্ট করে দিল, দিয়ে আবার এই জায়গাটায় আউটার মোস্ট লুপ শেষ হয়ে আবার আই ইজ ইকুয়াল টু 1 এর জন্য ঘুরতে শুরু করবে, দিয়ে আবার আই ইজ ইকুয়াল টু 1 এর জন্য এটা পুরোটা কমপ্লিট হবে, দিয়ে আবার অ্যারেটা প্রিন্ট করবে। তাহলে আমি এখনো কিন্তু মডিফাইড বা অপটিমাইজড বাবল শর্ট লিখিনি, এখন অব্দি যা লিখেছি সেটা জাস্ট একটা সিম্পল বাবল শর্ট, ক্লাসিক্যাল বাবল শর্ট। এবার এখানে আমার মেন ভ্যালুটা শেষ হবে মেন, আর ওখানে টেম্প ডিক্লেয়ার করেছি কি, হ্যাঁ ডিক্লেয়ার করেছি। তাহলে আমি এখানে এটা সেভ করে নিই, একবার কম্পাইল করে দেখে নিই কোনো প্রবলেম আছে কিনা। একটা এরর দেখাচ্ছে, কোথায় এ, এ মানে কোথায় এ, ওহো ভ্যালু আরে ভ্যালুর বদলে আমি এ ডিক্লেয়ার করে দিয়েছিলাম, ভি 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 ভির বদলে আমি এ করে দিয়েছি। ফিডব্যাকটা বেড়ে যাচ্ছে, কারোর একটা মাইক্রোফোন বা হেডফোনে প্রবলেম আছে, একটু চেষ্টা করে পরের দিন আইডেন্টিফাই করা, নাহলে এটা খুব ইরিটেটিং। এবারে আমি এটাকে এক্সিকিউট করছি। নাম্বার অফ ভ্যালুস ধরো 5খানা সিম্পল ভ্যালু দিয়ে দেবো। আর ঠিক আছে, এখানে কিছু একটা গোলমাল করেছি, সেটা হচ্ছে ভ্যালুগুলোকে আমি নেই, ইউজারের কাছ থেকে ভ্যালুগুলোকে নিতে হবে। ভ্যালু অ্যারেটা ডিক্লেয়ার করেছি, তাহলে প্রিন্টএফ এন্টার ভ্যালুস, অ্যারেটার মধ্যে ভ্যালুগুলো নিতে হবে ইউজারের কাছ থেকে, তাহলে তার জন্য আমার একটা ফর লুপ লাগবে। ঠিক যেমন অ্যারেটা প্রিন্ট করতে গেলে একটা ফর লুপ লাগে, সেই রকমই আমার তো একটা ফর লুপ লাগবে যে অ্যারেটার মধ্যে ভ্যালুগুলো নেব। তাড়াহুড়ো এই জন্য আমি প্রোগ্রামগুলো আগে লিখে রাখি, কেননা তোমাদের এক্সপ্লেন করতে করতে বকতে বকতে লিখতে গেলে না কোথায় কি ভুল হয়ে যায়, ঠান্ডা মাথায় আগে লিখতে পারলে ভালো হয়। আজকে সময় পাইনি। মাঝখানে আজকে তারিখগুলো আছে ক্লাসে, বসিরহাট থেকে এপিসি তে গেল আর ক্লাস করছে না, দেখেছো? তারিকুলের সঙ্গে দেখা হয়েছিল, কলেজে গেছিলাম, কবে লাস্ট ক্লাস নিলাম, গত সোমবারে মনে হয় লাস্ট ক্লাস নিলাম, তারপর ছুটি দিয়ে দিলাম, মঙ্গলবারে কলেজে গেলাম। মঙ্গলবারে ও এসেছিল ওই ট্রান্সফারের মেমোটে মনে আর জন্য। আচ্ছা, স্ক্যান হয়ে গেছে, এবারে আশা করা যায় হবে। ও নাম্বার অফ ভ্যালুস, তো ওটা মনে হয় লিখিনি প্রিন্টএফের মধ্যে। আচ্ছা, নাম্বার অফ ভ্যালুস ভ্যালুগুলো দিলাম ধরো 7, 5, 3, 6 আর 4, ঠিক আছে? তাহলে ফার্স্ট ইটারেশনের পরে মেলাতে পারছো কিনা দেখো, 7 আর 5 এর মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে, 5 আগে চলে গেছে। 7 আর 3 এর মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে, 3 আগে চলে গেছে। 7 আর 6 এর মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে, 6 আগে চলে গেছে। 7 আর 4 এর মধ্যে ইন্টারচেঞ্জ হয়েছে, 4 আগে চলে গেছে, দিয়ে 7 সবার শেষে। ও দাঁড়াও, শুধু একটা ইটারেশন হলো কেন? এখানে আমি একটা ভুল করেছি, দেখো আউটার লুপটা ডিক্লেয়ার করেছি আই দিয়ে, সেই লুপটাই আবার এখানে ইউজ করে দিয়েছি আই ভ্যালুটা এখানে ব্যবহার করে দিচ্ছি, তাহলে এই লুপটা শেষে তো আইটা বেড়ে যাবে। কি বোকামি, বুঝতে পারছো? তাহলে এখানে আইটা যেই এন হয়ে যাচ্ছে, পরে তো আর এই লুপটা মানে একই লুপ, সেই লুপের মধ্যে আইটাকে দুবার ব্যবহার করা হয়ে গেছে। এ তো অ্যারেটা পুরো প্রিন্ট করার পরে আই এর ভ্যালুটা n-1 হয়ে গেছে, পরের লুপে আর যাইনি। তাহলে এখানে বেটার আমি জে কে ইউজ করি। নাম্বার অফ ভ্যালুস 5 দিলাম,
ধরো 7, 8, 3, 2, 9 5 দেবে। দেখো ফার্স্ট ইটারেশনের শেষে প্রথমে দেখো 7 আর 8 এর মধ্যে কোনো চেঞ্জ হয়নি, 8 আর 3 এর মধ্যে চেঞ্জ হয়েছে, 8 আর 2 এর মধ্যে চেঞ্জ হয়েছে, 8 আর 5 এর মধ্যে চেঞ্জ হয়েছে, দিয়ে 8 সবার শেষে চলে গেছে। তারপরে ইটারেশন দেখো 7 আর 3 এর মধ্যে ইটারেশনে 3 আগে চলে গেছে, 7 আর 2 এর মধ্যে 2 আগে চলে গেছে, এরকম করে 7 সবার শেষে। তারপরে ইটারেশনে দেখো এখানে নাম্বার 3 ইটারেশনে গিয়ে দেখো 2, 3, 5, 7, 8 অলরেডি শর্টেড হয়ে গেছে, তারপরেও কিন্তু ইটারেশন নাম্বার 4 আমরা চলে গেছি, 2, 3, 5, 7, 8 দুবার প্রিন্ট হচ্ছে, তাই না? তাহলে মডিফাইড বাবল শর্ট হলে কি হতো, ও কিন্তু ধরে ফেলতো যে লাস্ট পাসে আর কোনো চেঞ্জ হয়নি। যদিও এক্ষেত্রে যেটা হয়েছে কি, পাস ইটারেশন নাম্বার 2 তে তখনও একটা চেঞ্জ দরকার আছে। ইটারেশন নাম্বার 2 তে যে আউটপুটটা আমরা পাচ্ছি 3 আর 2, এটা কিন্তু উল্টো বসে রয়েছে। ইটারেশন নাম্বার 3 তে এসে সেই 3 আর 2টা সোজা হয়ে গেছে। তাহলে ইটারেশন নাম্বার 3 তে একটা সোয়াপ হয়েছে, কিন্তু ইটারেশন নাম্বার 3 তে যেহেতু একটা সোয়াপ হয়েছে, ফলে ইটারেশন নাম্বার 4 এ যখন ও যাবে তখনও ও মনে করবে যে হয়তো বা এখনো সোয়াপ করতে হতে পারে। তাহলে এই জায়গাটা হতো। কিন্তু আমরা যদি ধরো 100 খানা ভ্যালু নিয়ে শর্ট করতে বসেছি, আর 50 খানা ইটারেশনের পরে দেখা যাচ্ছে যে 50তম ইটারেশনে গিয়ে একটা চেঞ্জ হয়েছে, জাস্ট একটা চেঞ্জ, তাহলে 51তম ইটারেশনে গিয়ে একটা চান্স আছে যে আর একটাও চেঞ্জ হবে না। এই 51তম ইটারেশনে গিয়ে যখন একটাও চেঞ্জ হলো না, যদি না হয়, তাহলে 52তম ইটারেশনে গিয়ে দেখবে আর একটাও চেঞ্জ হয়নি, লাস্ট ইটারেশনেও চেঞ্জ হয়নি, ওর ইটারেশনেও চেঞ্জ হয়নি, ও ওখানে স্টপ করে যাবে। তাহলে 100 খানা ভ্যালু নিয়ে শুরু করলে অ্যাকচুয়ালি 99 খানা পাস দরকার হতো। কিন্তু যদি আমি কোনো একটা জায়গায় গিয়ে বুঝতে পারি যে আমার আর ফার্দার ইটারেশন দরকার নেই, তাহলে আমি অনেকটা টাইম কমপ্লেক্সিটি কমিয়ে দিতে পারছি। বোঝা গেছে? তাহলে সেটাই এবার কিভাবে করবো, আমি এইবারে এখানে ধরো একটা ভ্যারিয়েবল নিলাম, হচ্ছে সোয়াপ। সোয়াপ ইজ ইকাল টু 0, মানে সোয়াপ হয়েছে কিনা। তো এই জায়গাটা যাওয়া মানে, এই জায়গাটা যাওয়া মানে তো সোয়াপ হচ্ছে, তাহলে সোয়াপ ইজ ইকাল টু 1 করে দেবো এখানে যদি যায়, ঠিক আছে? আর প্রত্যেকবার এই জায়গাটায় না করে দাঁড়াও, সোয়াপটাকে এখানে ডিক্লেয়ার করলাম, প্রত্যেকবার ইনার ফল লুপে ঢুকে আমি চেক করব যে সোয়াপ ইজ ইকাল টু, ইনার ফল লুপে যদি আমার এই জায়গাটা চেঞ্জ হয়, ও বাবা দুটো এই তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে না পরেরটা? হ্যালো বসিরাট। স্যার না, নেই স্যার। স্যার আজকাল। না স্যার, না হবে না। তো দেখো আমাকে যেন বিপদে ফেলো না, বলবে সময় সময় মনে করে দিও। মনিটরটা যখন পুরোটা প্রেজেন্টেশনে থাকে আমি ঘড়িটা দেখতে পাই না, বুঝতে পেরেছি তো? ঘড়িটা না দেখতে পেলে তো বুঝতে পারি না। এই জায়গাটায় ঢোকা মানে কি, এই জায়গাটায় ঢোকা মানে ভিজে গ্রেটার দেন ভিজে প্লাস 1, অর্থাৎ অ্যারেঞ্জমেন্ট উল্টে রয়েছে, এটা ট্রু, তাই আমি সোয়াপ করেছি, তাই সোয়াপ ইজ ইকাল টু 1। তাহলে পরের বারে ঢোকার সময় আমাকে দেখতে হবে যে সোয়াপ ইজ ইকাল টু 0 রয়েছে কিনা। যদি সোয়াপ ইজ ইকাল টু 0 হয়, মানে আমি প্রতিবার এইটা করার সময় আমি সোয়াপ ইজ ইকাল টু 0 অ্যাসাইন করে ইনার ফল লুপে ঢুকলো। ইনার ফল লুপে ঢুকে যদি সত্যি সোয়াপ হয় তবে সোয়াপ ইজ ইকাল টু 1 ট্রু করো, ঠিক আছে? এইবার এক সেকেন্ড, এপিসির ওয়াইসি স্যার আমাকে একটু ফোন করছেন, আমি একটুখানি কথা বলে নিই। হ্যাঁ হ্যাঁ স্যার।
ওকে, তাহলে আমি যেখানে ছিলাম, আমি এবার মডিফাইড বাবল শর্টে করতে যাচ্ছি যে ধরে ফেলতে চাইবো যে সোয়াপটা লাস্ট পাসে হয়েছে কিনা। তাহলে অ্যান্ড সোয়াপ FWAP is equal to 1. তাহলে এই জায়গাটায় কি চেঞ্জটা করলাম এটা একটুখানি বোঝার ক্ষমতা তোমাদের রাখতে হবে। ফল লুপের এই জায়গাটা হচ্ছে কি, এটা চেকিং। চেক কি করে, ও কন্ডিশনকে চেক করে। তাহলে আমি এখানে কি করেছি, দুটো কন্ডিশনকে সাইমালটেনিয়াসলি চেক করছি। ডবল অ্যাম্পারস্যান্ড দেওয়া মানে লজিক্যাল এন্ডিং। তাহলে এই জায়গাটা i n-1 এর থেকে ছোট হতে হবে, সঙ্গে সোয়াপ ইজিক্যাল টু ট্রু হতে হবে। তাহলে সোয়াপ ইজিক্যাল টু ট্রু হতে হবে, ডবল ইকুয়ালস টু দিতে হবে, নাহলে অ্যাসাইনমেন্ট অপারেটর হয়ে যাবে। তাহলে এই দুটো একসঙ্গে যদি ট্রু হয় তবেই কিন্তু ও ঢুকবে। তাহলে প্রথমে সোয়াপ ইজিক্যাল টু 1 সেই জন্য অ্যাসাইন করে রেখেছি, যেন ফার্স্ট বারের জন্য ঢোকে। ঢুকেই ও কি করলো, নিজেকে চেঞ্জ করলো জিরোতে চেঞ্জ করে এইবারে ও ভিতরের কাজ করছে। ভিতরের ফল লুপে যদি একবারও সোয়াপ না হয় তাহলে ও জিরোই থেকে গেল, আর যদি সোয়াপ হয় তাহলে 1 হয়েছে, জিরো থেকে আবার চেঞ্জ হয়ে 1 হয়েছে। তাহলে পরের বারের আউটার লুপটা আবার চলবে। অর্থাৎ লাস্ট পাসে যদি একবারও একটা অন্তত সোয়াপ হয় তাহলে সোয়াপ ইজিক্যাল টু 1 এই ভ্যালুটা চেঞ্জটা হচ্ছে। আর যদি একবারও ইনার লুপের মধ্যে সোয়াপ না হয়ে থাকে তাহলে সোয়াপ ইজিক্যাল টু 1 এটা আর ঘটবে না, তাহলে সোয়াপ ইজিক্যাল টু 0 হয়ে যাবে। তাহলে কিন্তু পরের পাস আর চলবে। ঠিক আছে, এই চেঞ্জটার জন্য এবারে আমি চেঞ্জটা করে এক্সিকিউট করছি। এবারে দেখো আমি নাম্বার অফ ভ্যালুস একটু বেশি নিলাম, 7। এবং এন্টার ভ্যালুজ এর জায়গায় আমি ধরো পার্শিয়ালি শর্টেড দেবো, 2, 3, 4, 5। এইবারে একটু উল্টো পাল্টা দেবো, ধরো এবারে দিলাম 9, তারপরে দিলাম 7, তারপরে দিলাম 6। কটা ভ্যালু হলো, 6 7টা ভ্যালু। তাহলে পার্শিয়ালি শর্টেড আছে। এইবারে দেখো 7টা ভ্যালুর জন্য তোমার পাস হওয়ার কথা ছিল কতগুলো, 6খানা পাস হওয়ার কথা, অর্থাৎ ইটারেশন 6খানা ইটারেশনে যাওয়ার কথা ছিল। গেল তোমার কটা ইটারেশন, মাত্র 3টে ইটারেশনে কিন্তু তোমার কমপ্লিট হয়ে গেল। কেন, ইটারেশন নাম্বার 1-এ ওর কিন্তু চেঞ্জ হয়েছে। কোথায় চেঞ্জ হয়েছে, 7 আর 9 এর মধ্যে একটা চেঞ্জ হয়েছে, 9 আর 6 এর মধ্যে একটা চেঞ্জ হয়েছে। তাহলে দুবার সোয়াপ ইজিক্যাল টু 2 হয়েছে। তাহলে ইটারেশন 2-তে গেছে। ইটারেশন 2-তে গিয়ে তখন কি হচ্ছে, শুধু 7 আর 6 এদের মধ্যে চেঞ্জটা হলো। ইটারেশন 2-তে 7 আর 6 এর চেঞ্জ হয়ে 6, 7, 9 হয়ে গেল। তাহলে পরের ইটারেশনে গিয়ে, অর্থাৎ ইটারেশন নাম্বার 3-তে গিয়ে দেখলো যে কোনো চেঞ্জ হলো না, একবারও সোয়াপ হয়নি, তাই ইটারেশন নাম্বার 4-এ আর দিতে পারি। এটা বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কি? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। তাহলে এবারে দেখো, এইবারে একটা দারুণ জিনিস দেখাবো, সেটা হচ্ছে বাবল শর্ট বেস্ট কেসে কি করে। বেস্ট কেস মানে কি, আমি ধরো 5-6খানা ভ্যালু দিলাম, সেই ভ্যালুগুলো অলরেডি শর্টেড, 1, 2, 3, 4, 5, 6। ইটারেশন নাম্বার 1 কমপ্লিট, আর ফার্দার ইটারেশনে গেল না। তাহলে ইটারেশন নাম্বার 1 যদি একটা ইটারেশন লাগে, হাউ ইজ দ্য নাম্বার অফ কম্পারিজনস? অনলি n-1 comparisons. তাহলে নাম্বার অফ কম্পারিজনস, the key operation or the vital operation in the sorting is the comparison. So number of key operation is the shortcut way to measure the time complexity. তাহলে আমি সেখানে দেখছি n-1 comparisons হচ্ছে, তাহলে it is a function of n-1 which is order of n, simply order of n. That's why the best case time complexity of bubble sort is order of n, and average and worst case time complexity is order of n square. আমি যখনই মডিফাইড বা অপটিমাইজড বাবল শর্টে চলে যাচ্ছি, এই যে লাস্ট পাসে একটাও সোয়াপ হয়েছে কিনা সেটাকে টেক কেয়ার করছি, তখনই কিন্তু আমি ধরে ফেলছি যে ইটারেশন নাম্বার 1 এর মাধ্যমে আমি বুঝে গেলাম একবারও সোয়াপ হলো না, সো ইটারেশন নাম্বার 2-তেও ঢুকলোই না। বুঝতে পেরেছি? এবারে আমি তোমাদের দেখাচ্ছি ওয়ার্স্ট কেস মানে কি। আমি 6খানা ভ্যালু দিয়েছি আর 6টা ভ্যালু একদম উল্টে রয়েছে, 6, 5, 4, 3, 2, 1।
তাহলে আমার কিন্তু দেখো 6 - 1 ছখানা ভ্যালু, 5খানা ইটারেশন দরকার, দেখো 5খানা ইটারেশনই হয়েছে। এবং মজার ব্যাপারটা তোমাকে খেয়াল রাখতে হবে, এটা বাবল শট আমি আউটপুট দেখেই বুঝতে পারছি। ইটারেশন নাম্বার 1-এ হাইয়েস্ট ভ্যালুটা লাস্টে চলে আসছে, সেটা 6। ইটারেশন নাম্বার 2-তে 6কে বাদ দিয়ে আমি শর্ট করছি, তাহলে সেকেন্ড হাইয়েস্ট নাম্বার 5 সে কিন্তু সেকেন্ড লাস্ট পজিশনে চলে আসছে। ইটারেশন নাম্বার 3-তে থার্ড হাইয়েস্ট ভ্যালু 4 সে কিন্তু তার পজিশনে চলে আসছে। এরকম করে করে দেখো, তুমি যদি উল্টো দিক দিয়ে একটা পিরামিড আকারে যদি দেখো, শর্টিংটা হতে থাকে এইরকম ভাবে যে একদম প্রথমে একটা ভ্যালু, তারপরে দুটো ভ্যালু, তারপরে তিনটে ভ্যালু, তারপরে চারটে ভ্যালু, এরকম একটা পিরামিড আকারে একটা ট্রায়াঙ্গুলার শেপে কিন্তু একটা ভ্যালু শর্টেড, দুটো ভ্যালু শর্টেড, তিনটে ভ্যালু শর্টেড, এরকম করতে করতে খানা ভ্যালু শর্টেড হয়ে গেছে। তাহলে এইটাই আমি বলতে চাইছিলাম, যদি তুমি শুধু ইনিশিয়াল ভ্যালুগুলো দেখিয়েই একদম লাস্ট ইটারেশনের আউটপুটটা দেখিয়ে দাও, তাহলে সেটা প্রোগ্রামটা বাবল শর্ট না ইনসারশন শর্টের না কুইক শর্টের আউটপুট দেখে সেটা বোঝার পারে। আউটপুট দেখে তুমি কিসের প্রোগ্রাম লিখেছো সেটা বোঝা যাবে যখনই তুমি প্রতিটা ইটারেশন ওয়াইজ আউটপুটটা লিখবে, অ্যারেঞ্জমেন্টটা লিখবে। এবং বাড়িতেও তোমার কোনো একটা শর্টিং অ্যালগরিদম বুঝতে গেলে যে কোনো একটা এক্সাম্পল নিতে হবে, কিছু সেট অফ ভ্যালুজ এর এক্সাম্পল নিতে হবে, প্রতিটা স্টেপ অনুসারে, অ্যালগরিদমের স্টেপ অনুসারে ভ্যালুগুলোর অ্যারেঞ্জমেন্টে কি চেঞ্জ হচ্ছে সেটা তোমাকে খাতায় লিখতে, এবং একটা করে ইটারেশনে কি কি চেঞ্জ হলো সেটা আলাদা করে দাগ দিয়ে আইসোলেট করো, দিয়ে তারপরে ইটারেশনে যাও, গিয়ে আবার চেঞ্জ করো। এইভাবে যদি লিখে লিখে করো তবেই কিন্তু প্রতিটা অ্যালগরিদম বুঝবে, এবং তবেই পরীক্ষার খাতায় বাবল বললে সিলেকশন লিখবে না, সিলেকশন বললে ইনসারশন লিখে আসবে না, তবেই কিন্তু জিনিসটা মাথায় থাকবে। আশা করি আজকে বাবল শটটা তোমরা বুঝতে পেরেছো। আমি কি সোর্স কোডটা দিয়ে দেবো? স্যার দিয়ে দিন। তাহলে আজকে আমি সোর্স কোডটা দিয়ে দিচ্ছি, কিন্তু সব দিন কিন্তু দেবো না। আচ্ছা, অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, দিয়ে আমি আচ্ছা আগে সোর্স কোডটা দিয়ে দিই, তাই তো? এখানেই দিয়ে দিন না লিঙ্কটা, হ্যাঁ, হ্যালো, অ্যাটেন্ডেন্স লিঙ্কটা স্যার এখানেই দিয়ে দিন না। হ্যাঁ দেবো তো, এখানেই দেবো। অ্যাটেন্ডেন্সের লিঙ্ক দিয়ে দিয়েছি। আর